গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদের আপকামিং এএনএম জিএনএম 2024-এর এএনএম জিএনএমের জন্য তোমাদের জন্য যে মক টেস্ট সিরিজ করানো হচ্ছে বংশগতি এবং তার কয়েকটি সাধারণ জিনগত রোগের ওপর, আজ তার ফার্স্ট দিন। আজ দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, যদি একটি বিশুদ্ধ মটর গাছের সাথে একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সাথে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক করা হয়, এখানে তাহলে F1 প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে? এখানে বলেছে যে বিশুদ্ধ সবুজ মটর গাছ এবং বিশুদ্ধ হলুদ মটর গাছ, আমরা যদি তাদের জিনোটাইপ দেখি তাহলে ক্যাপিটাল ওয়াইকে আমরা প্রকট বৈশিষ্ট্য এবং হলুদ মটর গাছের জন্য এবং স্মল ওয়াইকে আমরা সবুজ বৈশিষ্ট্যের জন্য দায়ী ধরে নিতে পারি। এখান থেকে পরবর্তীকালে F1 প্রজন্মতে যে মটর গাছ পাওয়া যাবে সেখানে বড় ওয়াই এবং ছোট ওয়াই এই বৈশিষ্ট্যযুক্ত সমস্ত মটর গাছ পাওয়া যাবে। এইবার বলা হয়েছে F1 প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে। এখানে বলেছে F1 প্রজন্মে যখন ডিম্বক উৎপন্ন হবে তখন কিন্তু এখান থেকে বড় ওয়াই এবং ছোট ওয়াই আলাদা আলাদা হয়ে যাবে এবং সেক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আমরা দু ধরনের ডিম্বক পাবো, এক ধরনেরই গাছ পাবো এবং সেখানে আমরা দু ধরনের ডিম্বক পাবো। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী হবে? বড়টি ছোটটি, ছোটটি ছোটটি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি। এখানে বিশুদ্ধ লম্বা যেহেতু বলেছে সেহেতু এখানে হোমোজাইগাস হবে এবং লম্বার জন্য আমরা বড়টিকেই নির্বাচন করব। বড়টি এবং ছোটটি যেখানে ফার্স্ট অপশন ছিল ক্যাপিটাল টি এবং স্মল টি, এটিও লম্বা হবে কিন্তু এটি বিশুদ্ধ বৈশিষ্ট্যের হবে না, তো সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, হিমোফিলিয়া এ রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে? হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয়? তো এর সঠিক উত্তর হচ্ছে ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8-এর অভাবে আমাদের হিমোফিলিয়া হয়। আর এর সাথে সাথে ফ্যাক্টর 9-এর জন্য কিন্তু আমাদের হিমোফিলিয়া বি এবং ফ্যাক্টর 11-এর জন্য কিন্তু আমাদের হিমোফিলিয়া সি টাইপের যে রোগ আছে সেই ধরনের রোগ হয়। ফ্যাক্টর 11 হবে। ফ্যাক্টর 9-এর জন্য আমাদের হিমোফিলিয়া বি এবং ফ্যাক্টর 11-এর জন্য আমাদের হিমোফিলিয়া সি হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শঙ্কর জাতের গরু? জার্সি, শাহী, ভাগলপুরি, যাই হোক শাহী বা শাহিওয়াল একই জিনিস, এবং পরবর্তী অপশানটি জার্সি শাহিওয়াল। তো সঠিক উত্তর অবশ্যই জার্সি শাহিওয়াল হবে। জার্সি, আর এই জার্সি একটি ফরেন ব্রিড বা এক্সোটিক ব্রিড, একে আমরা বলতে পারি, ফরেন ব্রিড বলতে পারি। ভাগলপুরি এবং শাহী যেটা, সেটা কিন্তু ইন্ডিয়ান ব্রিড বা এটাকে আমরা ইন্ডিজেনাস ব্রিডও বলতে পারি। যে সমস্ত গরুর প্রজাতি বাইরে থেকে আসে, যেমন সুইস বা জার্সি, হোলস্টেইন ফ্রিজিয়ান, এই টাইপের যে ব্রিডগুলো আছে এদেরকে আমরা ফরেন ব্রিড বলবো। এবং জার্সি, ভাগলপুরি, শাহিওয়াল এই টাইপের যে গরুগুলোর ব্রিড আছে, কারণ এই টাইপের ব্রিডগুলোকে আমরা ইন্ডিজেনাস ব্রিড বলবো। এই দুটি ব্রিডের সংমিশ্রণে তৈরি হবে শঙ্কর জাতের গরু। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, জার্সি শাহিওয়াল। পরবর্তী প্রশ্ন, ডাউন সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা কত? 46, 47, 48 এবং 45। তো আমরা জানি যে ডাউন সিনড্রোমে আমাদের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি দেখা যায়। এই ট্রাইসোমি মানে হচ্ছে যেখানে 21 নম্বর ক্রোমোজোম আমাদের দুটো সেটে থাকার কথা, তার পরিবর্তে 3টা সেটে থাকে। তাহলে সব ক্রোমোজোম যেরকম থাকার কথা সেরকমই ছিল, শুধুমাত্র 21 নম্বর ক্রোমোজোম দুটোর পরিবর্তে 3টা ছিল, সেই জন্য আমাদের একটা ক্রোমোজোম নাম্বার বেড়ে যাবে। তো যেখানে আমাদের নর্মাল 46টা ক্রোমোজোম থাকে সেখানে 47 ক্রোমোজোম চলে আসবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিশু প্রাণীর নাম নিম্ফ? আরশোলা শিশু প্রাণীর নাম নিম্ফ। ব্যাকটেরিয়া ইকোলাই বর্তমান বংশগত বস্তু কোনটি? অর্থাৎ ইকোলাই কী ধরনের ব্যাকটেরিয়া? একতন্ত্রী ডিএনএ ব্যাকটেরিয়া, আরএনএ ব্যাকটেরিয়া, দ্বিতন্ত্রী ডিএনএ ব্যাকটেরিয়া এবং প্রোটিন। তো সঠিক উত্তর হবে দ্বিতন্ত্রী ডিএনএ ব্যাকটেরিয়া। জাম্পিং জিন, এই তত্ত্বটির প্রবক্তা কে বা এই কথাটি কে বলেছিল? এই তত্ত্বটির সাথে ম্যাকক্লিনটনের নাম যুক্ত। যাই হোক, জাম্পিং জিনকে কাকে বলা হবে? বলা হয়েছে কোনো জিনের মধ্যে যদি সিস্ট্রন এবং ইন্ট্রন বা এক্সন একটু দূরে অবস্থান করে তাহলে তাকে আমরা জাম্পিং জিন বলে থাকি। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? ল্যামার্ক, হেকেল, ডারউইন এবং ডি ভ্রিস। অ্যাকচুয়ালি এটা হবে হুগো ডা ভ্রিস, তো এখানে ডি ভ্রিস এরকম সঠিক উত্তরটা
ডি আর ভ্রিস আলাদা হতো, হুগো দা ভ্রিস যাকে আমরা বলি, তো ডি ভ্রিস। তো আমরা কিন্তু জানি মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ভ্রিস, তাকে আমরা মিউটেশনের জনকও বলি। পরবর্তী প্রশ্ন, বংশগতিবিদ্যার জনককে? অবশ্যই মেন্ডেল। মটর গাছের মেন্ডেলের পরীক্ষায় নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? কাক্ষিক পুষ্প, সবুজ রঙের বীজ, সবুজ রঙের শুটি এবং গোলাকার বীজ। তো কাক্ষিক পুষ্প বা সবুজ রঙের শুটি, গোলাকার বীজ এগুলো সবই প্রকট বৈশিষ্ট্য, শুধু সবুজ রঙের বীজটা প্রকট বৈশিষ্ট্য নয়, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হলুদ রঙের বীজ, হলুদ রঙের বীজটা হচ্ছে আমাদের প্রকট চরিত্র এবং প্রচ্ছন্ন চরিত্র হচ্ছে সবুজ রঙের বীজ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন? এর সঠিক উত্তর চারগাফ। একটি হোমোজাইগাস লম্বা গাছের সাথে একটি হেটেরোজাইগাস গাছের ক্রস ঘটালে F1 প্রজন্মে কীরকম গাছ উৎপন্ন হবে? হোমোজাইগাস লম্বা অর্থাৎ বড়টি এবং ছোটটি একসাথে থাকবে। হোমোজাইগাস লম্বা গাছের সাথে একটি হেটেরোজাইগাস গাছ, হোমোজাইগাস গাছ বড়টি হবে হোমোজাইগাস, তার সাথে বলা হয়েছে যে একটি হেটেরোজাইগাস গাছ বলতে বড়টি এবং ছোটটি বোঝাবো। তো এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে এখান থেকে এক ধরনেরই গ্যামেট আসবে, সেটা বড়টি, আর এখান থেকে দু ধরনের আসবে, একটা বড়টি আর একটা ছোটটি। এই বড়টি আর বড়টির ক্রসিং যদি মানে গ্যামেটের মিলন ঘটলে পরে একটা বড়টি গাছ, অর্থাৎ এটাও লম্বা তৈরি হবে, এবং এই বড়টির সাথে এই ছোটটির সাথে যদি ক্রস করে তাহলে বড়টি ছোটটি যুক্ত গাছ, অর্থাৎ মিশ্র বৈশিষ্ট্য বা সংকর লম্বা তৈরি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোই লম্বা হচ্ছে, একটা বিশুদ্ধ লম্বা এবং একটা সংকর লম্বা। তাহলে সেখানে অপশন এ সঠিক উত্তর হবে। 100% আমাদের যে গাছ সেটা সবাই লম্বাই হবে। পরবর্তী প্রশ্ন, বড় ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল টি এখান থেকে উদ্ভিদ থেকে কয় প্রকারের গ্যামেট তৈরি হবে? তো এখান থেকে কিন্তু আমাদের এক ধরনেরই গ্যামেট তৈরি হবে, সেটা হচ্ছে বড় ওয়াই, বড় আর এবং বড় টি, এই ধরনেরই গ্যামেট, এরকমই গ্যামেট দুটো তৈরি হবে। তো যাই হোক, এখানে বলেছে কয়েক প্রকারের গ্যামেট তৈরি হবে, তো এক প্রকারেরই গ্যামেট তৈরি হবে। তো এক প্রকারের গ্যামেট তৈরি হবে, এখানে এক নেই, তাহলে অপশন হবে কোনোটি নয়, অপশন এক প্রকারের গ্যামেট তৈরি হবে। এটা আমরা কি করে বুঝবো? এটা বোঝার জন্য আমরা এখানে একটা ফর্মুলাকে অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কীরকম? বলা হয়েছে এখানে 2n, এখানে 2 তো 2ই থাকবে, আর n মানে হচ্ছে যতগুলো এর মধ্যে গ্যামেটের আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি ওয়াই দুটোই সেম, আর দুটোই সেম এবং টিও দুটোই সেম, দুটোই স্মল টি, দুটোই ক্যাপিটাল আর এবং দুটোই ক্যাপিটাল ওয়াই। তো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের 0, কারণ এখানে আমরা কোনো চেঞ্জই দেখতে পাচ্ছি না। তো 2 করলে সেটা 1ই হয়, এবং সেটা আমাদের অপশান ডি হবে রাইট উত্তর, কোনোটি নয়, কারণ আমরা এখানে এক প্রকারের গ্যামেট দেখতে পাচ্ছি। আমরা বইয়ের মধ্যে যে ধরনের অঙ্ক এক্ষেত্রে করে থাকি, সেখানে আমরা দেখেছি কখনো কখনো যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে আমরা 4 ধরনের গ্যামেট পাই। তাহলে এখানে সূত্রটা এরকমভাবে অ্যাপ্লাই হবে যে 2, এবং এখানে এই বড় ওয়াই ছোটো ওয়াইয়ের মধ্যে একটা আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, এবং বড় আর এবং ছোটো আর এর মধ্যে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। তো 2 আর 2 করলে কিন্তু আমাদের 4ই হবে। হলুদ গোলাকার শঙ্কর গাছের সাথে সবুজ কুঞ্চিত গাছের ক্রস করালে মোট 800টি উদ্ভিদের মধ্যে কটি হলুদ কুঞ্চিত উদ্ভিদ সৃষ্টি হবে? তো হলুদ গোলাকার গাছের সাথে যদি আমরা সবুজ কুঞ্চিত গাছের ক্রস করাই তাহলে এখানে আমরা জানি যে 9:3:3:1 এইরকম রেশিওতে আমাদের বিভিন্ন রকমের গাছ পাবো। তো এখানে বলেছে যে হলুদ কুঞ্চিত, সেটা কিন্তু এরকম 3 পাবো। আমরা এই 9টা দেবো হলুদ গোলাকারের জন্য, এটা হলুদ কুঞ্চিত, এটা সবুজ গোলাকার, আর লাস্টেরটা সবুজ কুঞ্চিত। তো এখানে যখন বলেছে হলুদ কুঞ্চিত, তো হলুদ কুঞ্চিত থাকবে 3টা, আর টোটাল এখানে গাছ তৈরি হয়েছে 16টা। তো এটা হচ্ছে আমাদের একটা আনুপাতিক ভাগ হার, এবং কটার মধ্যে বলেছে যে 800টার মধ্যে, যাই হোক 800টার মধ্যে। তো 16কে দিয়ে যদি আমরা 800কে ভাগ ইন্টু মানে কাটাকাটি করি তাহলে এখানে আমরা কত পাবো? 50 ইন্টু 3 করলে পাবো 150। তো সঠিক উত্তর কিন্তু আমাদের 150 হতো। যাই হোক, এখানে কেন পাওয়া যাচ্ছে না সেটা তো বুঝতে পারছি না, কিন্তু এখানে সঠিক উত্তর হবে 150, ঠিক আছে? এখানে 150। কখনো কখনো এরকম হতে পারে যে আমরা যে রেশিওটা পাই সেটা সবসময়ের জন্য যে অ্যাকচুয়ালি মেন্ডেল যেটা করেছিল সেটা একটা আনুপাতিক ভাগহারের মতো করেছিল, এবং বহুবার পরীক্ষা করে তারপর একটা ভাগে পেয়েছিল। তো এখানে যদি 150 আমাদের সঠিক উত্তর হচ্ছে, যদি 150 আমাদের উত্তর না থাকে এখানে অপশানে, তাহলে তার কাছাকাছি যেটা থাকে 175 বা 200, আমরা সেটাকে সঠিক উত্তর বলে মেনে নিতে পারি। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছির
জন্য ব্যবহার করেছিল? এর সঠিক উত্তর হবে মর্গ্যান। মেন্ডেলের এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত 1:2:1, আর মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত 3:9:3:1। পরিব্যক্তি মানে হচ্ছে আমাদের মিউটেশনের জনক কাকে বলা হয়? খুবই সহজ প্রশ্ন, হুগো দ্য ভ্রিস। মেন্ডেলের প্রথম সূত্রটি কিসের সাথে সম্পর্কিত? স্বাধীন বন্টন সূত্র, পৃথকীভবনের সূত্র, দ্বিসংকর জননের সূত্র এবং এক সংকর জননের সূত্র। তো দ্বিসংকর জনন এক সংকর জনন তো হবে না, যদিও প্রথম সূত্রকে আমরা এখানে বহু সংকর জনন বলছে, প্রথম সূত্রকে আমরা এক সংকর জননের সূত্র বা স্বাধীন বা পৃথকীভবনের সূত্র বলে থাকি। কারণ এখানে বলা হয়েছে যে গ্যামেটগুলো একই সাথে অবস্থান করে এবং পরবর্তীকালে আবার গ্যামেটের তৈরি হওয়ার সময় তারা পৃথক পৃথক অবস্থান করে। তো যেহেতু হয়েছে পরবর্তীকালে গ্যামেট তৈরি হওয়ার সময় আবার তারা একে অপর থেকে পৃথকভাবে অবস্থান করে, তো সেই জন্য গিয়ে পৃথকীভবনের সূত্র বলা হয়। আর দ্বিসংকর জনন থেকে আমরা স্বাধীন বিন্যাস সূত্র পাই। হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? কারণ এটি এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে মেন্ডেল। এটি সংকরলম্বা মটর গাছের জিনোটাইপ কী হবে? এটি সংকরলম্বা মটর গাছের জিনোটাইপ হবে বড়টি ছোটটি এরকম টাইপের। বড়টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি এইরূপ সংকরণকে কী বলা হয়? আমরা F1 প্রজন্মে যে গাছটি পাই, যে কে এরকম একটা মিশ্র বৈশিষ্ট্যের গাছ, এবং এখানে যে ক্যাপিটাল টি এবং স্মল টি থাকে, আমরা কখনো দেখেছি যে এই F1 জন্যতে আমরা যে গাছটি পাই সেটার সাথে যদি আমরা পূর্ববর্তী কোনো প্রজন্মের জেনারেশনে সেটা ক্যাপিটাল টি বা স্মল টি উভয়ই হতে পারে, সেই ধরনের ক্রস করি, তাহলে কিন্তু তাকে আমরা ব্যাক ক্রস বলি। আবার যদি এই F1 জনুর উদ্ভিদের সাথে আমরা পি জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত গাছের সংকরণ করি, তাকে আমরা টেস্ট ক্রস বলি। তাহলে দেখতে পাচ্ছি যে এই ধরনের ক্রসটা টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস উভয়ই হচ্ছে, তাহলে অবশ্যই অপশান সি উভয়ই হবে। থ্যালাসেমিয়া রোগের বাহককে? অবশ্যই থ্যালাসেমিয়া রোগের বাহক কিন্তু পুরুষ মহিলা উভয়ই হতে পারে। ঠিক আছে। হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, যেগুলো এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেগুলোর ক্ষেত্রে মহিলারাই সর্বদা বাহক হয় এবং পুরুষরা কখনো বাহক হয় না। কিন্তু যেহেতু এই থ্যালাসেমিয়া রোগ আমাদের দেহ ক্রোমোজোম বাহিত, সেই জন্য কিন্তু পুরুষ আর মহিলা উভয়ই হতে পারে। পুরুষ মহিলা উভয়ই সঠিক উত্তর। যাই হোক, পরবর্তী প্রশ্ন, স্মল টি এবং ক্যাপিটাল টি মটর গাছের সংকরণের ফলে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ জন্মাবে? ক্যাপিটাল টি এবং স্মল টি এই গাছের সংকরণের ফলে কত শতাংশ লম্বা মটর গাছ জন্মাবে? তো এখান থেকে আমরা একই ধরনের গ্যামেট পাবো, সেটা স্মল টি, আর এখান থেকে আমরা দু ধরনের গ্যামেট পাবো, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এই ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি সংমিশ্রণ হয় তাহলে আমরা ক্যাপিটাল টি স্মল টি এরকম পাবো, এটা লম্বা হবে, এবং এই স্মল টির সাথে করলে পরে আমরা দুটোই ছোট গাছ পাবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো গাছ পাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে সংকর লম্বা এবং একটা হচ্ছে বিশুদ্ধ বেটে অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা সর্বদা বিশুদ্ধই হয়। তো যাই হোক, এখানে তাহলে দেখতে পাচ্ছি যে 50% লম্বা হচ্ছে আর 50% বেটে হচ্ছে, সঠিক উত্তর 50%। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছেতে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? এর সঠিক উত্তর 4 প্রকার। এটি খুবই সহজ প্রশ্ন, এটা তোমরা বিভিন্ন ধরনের তোমাদের বইয়েও দেখে থাকবে। আর যদি তা না হয় তাহলে আবার সেই আমরা 2n, যেখানে n মানে হচ্ছে 2 এবং তার সমান হয় 4, এই যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করে পেয়ে দিতে পারি। বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক কারা? হিমোফিলিয়া মহিলা এবং মহিলাদের দ্বারা মহিলা এবং পুরুষদের দ্বারা প্রকাশিত, পুরুষ এবং মহিলাদের দ্বারা প্রকাশিত, পুরুষ এবং পুরুষদের দ্বারাই প্রকাশিত না। বংশানুক্রমিকভাবে হিমোফিলিয়ার বাহক কিন্তু মহিলারা হয়। ঠিক আছে, বাহক যখনই আমরা পড়ব তখনই এটা মহিলাই হবে, অর্থাৎ মহিলা এবং মহিলাদের দ্বারাই প্রকাশিত। পরবর্তী প্রশ্ন, মানবদেহে নিম্নের কোন রোগটি বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়? অ্যালক্যাপ্টোনিউরিয়া, লিউকোমিয়া, অ্যানিমিয়া এবং সবকটি। এর সঠিক উত্তর কিন্তু অপশান এ, অ্যালক্যাপ্টোনিউরিয়া। লিউকোমিয়া এবং অ্যানিমিয়া এগুলো সেরকম বংশগত রোগ নয়। পরবর্তী প্রশ্ন, 44A+XXX
অর্থাৎ 3টে এক্স পরপর আছে এক্স ক্রোমোসোম। জিনোটাইপ যুক্ত মহিলার বারবারের সংখ্যা কটি? তো আমরা জানি মহিলাদের দেহে দুটো এক্স থাকে, একটি এক্স সক্রিয় থাকে এবং একটি এক্স নিষ্ক্রিয় থাকে। এই নিষ্ক্রিয় এক্স ক্রোমোসোমকে আমরা বারবারই বলি। তো এখানেও একটি এক্স সক্রিয় থাকবে এবং 2টি এক্স কিন্তু নিষ্ক্রিয় থাকবে, তাহলে এখানে 2টি বারবারই দেখতে পাই। তো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের ওপর তোমাদের যে মক টেস্ট সিরিজ আজকে হলো, আজকের ফার্স্ট দিন, আগামীকাল আবার তার সেকেন্ড মক টেস্ট নিয়ে আমরা আলোচনা করব এবং আবার আলোচনা করব এরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।